তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ক্লাস 12 ইলেকট্রোম্যাগনেটের কিছু জিনিস বাকি ছিল, সেগুলোকে শেষ করব। আর তোমরা তোমাদের ভিডিওগুলো একটু দেরি দেরি করে গ্যাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি চেষ্টা করব এর পরের ভিডিও যাতে খুব তাড়াতাড়ি দেওয়ার। আমি একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিওগুলো একটু দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিও দেরি হলেও আমি মনে করি যে এই অবস্থায় পেশেন্স নিয়ে পড়াশুনো করাটাই সবথেকে বেটার। অতএব সেই জায়গায় তোমরা একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে চ্যাপ্টারগুলোকে শেষ করবে, এটাই তোমাদের কাছে আশা রাখি। তো যাই হোক, ইলেকট্রোম্যাগনেটে তোমাদের মোটামুটি আমি লোরেঞ্জ ল পর্যন্ত মোটামুটি আইডিয়া দিয়েছিলাম, তাই না? তো লোরেঞ্জ ল সেটাকে আবার একটু ভালো করে বলে আমি ভাবটা এগাবো। তো এখন লোরেঞ্জ ল ব্যাপারটা অনেক কিছু জিনিসের উপর নির্ভর করলেও মূলত লোরেঞ্জ ল একটি চার্জ পার্টিকেলের গতিবিধির উপর কিভাবে বল প্রযুক্ত হয় সেটাই নির্ণয় করে। অর্থাৎ লোরেঞ্জ বল যদি আমি বলি এফ লোরেঞ্জ ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, কিউ ভি ক্রস বি। অর্থাৎ এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড জনিত প্রযুক্ত বল, আর একটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড জনিত প্রযুক্ত বল। এই দুটোকে এক করেই টোটাল লোরেঞ্জ ফোর্সটা তৈরি হয়েছে এফ এর। তাহলে এখানে বলা হচ্ছে যে কোনো একটা রিজিয়ন, ধরলাম এটা একটা রিজিয়ন, এখানে আলাদাভাবে সেপারেট ভাবে ইলেকট্রিক ফিল্ডও এক্সিস্ট করছিল এবং ম্যাগনেটিক ফিল্ডও এক্সিস্ট করছিল। এখন কোনো একটা চার্জ কিউ, যে কিউটাকে আমি এখানে লিখেছি, সেই কিউ এর ভিতরে এন্ট্রি করলো উইথ এ ভেলোসিটি ভি, তাহলে আমি আবার বলছি যে এটা একটা রিজিয়ন, এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড সেপারেট ভাবে এক্সিস্ট করছে। তার মধ্যে কিউ আধান এন্ট্রি করলো কি ভেলোসিটি নিয়ে, ভি ভেলোসিটি নিয়ে। তাহলে তড়িৎ ক্ষেত্র কি করবে, ওর উপর একটু প্রযুক্ত বল প্রয়োগ করবে। সেই প্রযুক্ত বলের মানটা কি হবে, এফ ই ইজ ইকুয়াল টু কিউ ইনটু ই। সিমিলারলি ম্যাগনেটিক ফিল্ড, তার উপর প্রযুক্ত বল করবে কত, কিউ ইনটু ভি ক্রস বি। তো এখানে আমি দেখতে পাচ্ছি কি, তো এটা আমার এখন ডিসকাশনের বিষয় নয়, কারণ এই চ্যাপ্টারে মূলত চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র জনিত সমস্ত ক্রিয়াকলাপ আলোচনা হচ্ছে। তো আমি লোরেঞ্জ ফোর্সের ফার্স্ট পার্টটাকে আমি এখান থেকে কি করলাম, মানে আলোচনার বিষয়বস্তু হিসেবে রাখলাম না। তাহলে আমার এইটাই এখন আলোচনার বিষয়বস্তু। তাহলে কি বললাম, যখন একটা কিউ চার্জ ভি ভেলোসিটি নিয়ে বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করবে, তখন কি হবে, ওই বি ম্যাগনেটিক ফিল্ড তার উপরে একটা ফোর্স প্রয়োগ করবে, সেই ফোর্সের মান হবে কিউ ইনটু ভি ক্রস বি। এটাই হচ্ছে লোরেঞ্জ ফোর্সের ম্যাগনেটিক ফিল্ড জনিত ফোর্সের পার্ট, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র জনিত ফোর্সের পার্ট, আর টোটাল লোরেঞ্জ ফোর্সের এক্সপ্রেশন হলো এফ এল ইজ ইকুয়াল টু কিউ ইনটু ই প্লাস ভি ক্রস বি। এটা কি মিন করে, তাহলে আমি এবার সেকেন্ড পার্টে চলে আসছি। ফার্স্ট পার্টটা আমি বলেছিলাম যে এটা আমার ডিসকাশনের বিষয়, আপাতত এখানকার নয়। তো এটা ম্যাগনেটিক ফিল্ড জনিত যখন আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি, তখন আমাকে কি করতে হবে, যে দেখো এখানে যদি ভি বিকাম 0 হয়ে যায়, অর্থাৎ কোনো একটা স্ট্যাটিক চার্জের ক্ষেত্রে যদি আমি এই এফ এম এর ভ্যালু ডিটারমাইন করতে চাই, তাহলে কি হবে, যে সেখানে ভি 0 হলে কি হবে, এফ এম বিকামস 0। তো when a charge is in static situation, then the force due to the magnetic field becomes 0. তাহলে এটা কি মিন করছে, দেখো কিউ এর যখন ভি ভেলোসিটি থাকবে, তখন এটা কি হিসাবে ট্রিট হচ্ছে, কারেন্ট। তাহলে কারেন্ট যদি থাকে তবেই ম্যাগনেটিক ফিল্ড জনিত ফোর্সের পার্টটা আসবে, আদারওয়াইজ আসবে না। তো এই সংক্রান্ত ব্যাপারে
এর সবথেকে বড় এক্সিস্টেন্স তোমরা কোথায় পেয়েছিলে? অ্যাম্পিয়ারের সঞ্চালন। যখন কোনো তারের ভিতর দিয়ে কারেন্ট আই যাচ্ছে তখন তার চতুষ্পার্শ্বে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং তোমরা ক্লাস 10 এ পড়েছো সেটা ভালোভাবে খুব। আর সেটা কি যে একজন সাঁতার দিয়ে যাচ্ছে, তার নিচে যদি কোনো একটা চুম্বক শলাকা রাখা হয় তাহলে সেটা একটা ডিফ্লেকশন পাবো। কোন দিকে কি ব্যাপার সেটা আমি আমার এখন ডিসকাশনের বিষয়। তাহলে সেই এক্সিস্টেন্সটাকে তার কারেন্ট যদি জিরো হয়ে যায় ম্যাগনেটিক ফিল্ড বিকামস জিরো, আর ম্যাগনেটিক ফিল্ড জনিত ফোর্সও জিরো হয়ে যাবে। তো এটাই লোরেন্জ ফোর্সের ওভারঅল ডিসকাশন। এখানে অবশ্যই তোমরা, এখানে আমি দিইনি, এখানে অবশ্যই তোমরা ভেক্টর সাইনটা দিবে। ভেক্টর সাইন না দিলে কিন্তু এই পাশে ভেক্টর সাইন আছে, অতএব পাশে ভেক্টর হবে, এখানে ভেক্টর সাইন হবে, সবগুলোই ভেক্টর সাইন হবে। ঠিক আছে, বুঝে গেল? তো যাই হোক, লোরেন্জ ফোর্স জনিত ব্যাপারটা আমি ডিসকাস করলাম। এবারে আমার ডিসকাশনের প্রধান বিষয়বস্তু হচ্ছে এটাই, এখান থেকে তোমাদের বইতে একটা ডেরিভেশন নির্ণয় করতে হবে যে এফ এর প্রকৃত ডেরিভেশনটাকে তোমাকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। সেটা ডেরিভেশন করতে গেলে আমি দেখো, আমি তাহলে এই লটাকে আমি মুছে দিচ্ছি টোটালটাই। তো টোটালটা লটাকে মুছে দেওয়ার পর আমি যেটা আমার ডিসকাশনের বিষয়বস্তু সেটাকেই আমি রাখতে চাইছি। সেটা কি? সেটা হচ্ছে F is equal to Q into V cross B. F is equal to Q into V cross B হয়েছে? F is equal to Q into V cross B। এবারে আমি জানি কি পাবো, I is equal to কি হয়? VQ by D হলো। সিমিলারলি V is equal to কি হয়? DL by D। যারা ডিফারেন্সিয়েশন করেছো তারা বুঝতে পারছো। মোটামুটি ডিফারেন্সিয়েশন যদি নাও করে থাকো, DQ means slightly change in Q, DT means similarly change in T। এখানে length by T, L by T is equal to V হয়, তোমরা সেটা জানো। তো এখানে আমি কয়েকটা চেঞ্জ করব, সেই চেঞ্জটা করতে গেলে এই জিনিসগুলো আমার লাগবে। তো এখন আমি যদি এটাকে ডিফারেন্সিয়ালের ফর্মে লিখি তাহলে df is equal to আমি কি করব? dq into v cross b। দেখো এবারে আমি v এর জায়গায় আমি ভেক্টর সাইনটা এগুলোকে এখন ডিসকাশনের মধ্যে আনছি না। তাহলে dq v এর জায়গায় আমি কি বসাবো? এই dl by dt, এই পার্টটা আমি বসিয়ে দিলাম, dl by dt into b। বোঝা গেল? এবারে আমি একটু এদিক সেদিক করে নিলাম। দেখো dq, এই t টাকে আমি dq এর নিচে নিয়ে চলে এলাম, dt থাকলো। এবারে কি করলাম? dl b। dq by dt মানে কি করব? I, তাহলে I dl cross b হলো। তাহলে df is equal to I dl cross b হয়েছে? তাহলে বুঝতে পারছো কি জিনিসটা হলো? এবার যদি আমি এটার উপরে আমি ইন্টিগ্রেশন চাপাই তাহলে সিমিলারলি এখানেও কি হবে? ইন্টিগ্রেশন চাপবে। তাহলে আমি বলতে পারি f সমান d of f, I টাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিলাম, dl cross b। তাহলে এইটাই আমি এক্সপ্রেশন পেলাম। যদি একটা ওয়্যার তার মধ্য দিয়ে I কারেন্ট যায় এবং তার ছোট লেন্থ dl এর জন্য যদি এখানে B ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করে তাহলে তার উপর প্রযুক্ত বল F ইজ ইকুয়াল টু কত হবে? সামেশন অফ df বা ইন্টিগ্রেশন অফ df I dl ক্রস b। কি বললাম বোঝা গেল বাবু? তাহলে আমি আবার বলছি, দেখো আমার এখানে যে পার্টটা ছিল, দেখো এই পার্টটা F ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? Q ইনটু V ক্রস B। ঠিক আছে? তো সেই পার্টটা থেকে আমি একটা জেনারেল ইকুয়েশন আমি ফোর্সের ডিটারমাইন করলাম, যেখানে আমি পেলাম F ইজ ইকুয়াল টু I ইনটু dl ক্রস B। এটাকেই তোমরা রাউন্ডের ভিতরে, রেক্ট্যাঙ্গেলের ভিতরে রেখে দিবে। এটা তোমার নেক্সট ডেরিভেশনের ক্ষেত্রে কি বললাম বোঝা গেল? যদি এইখানে ধরো এই ওয়্যারটা আছে, এখানে আমি বলেছি এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা এক্সিস্ট করছিল যে পারপেন্ডিকুলার টু দা ওয়্যার, মানে ডিরেকশনটা, তাহলে এই dl ক্রস b টা কি হয়ে যাবে? দেখো l টা তাহলে কি b এর সঙ্গে কি পারপেন্ডিকুলার, দেয়ারফর আমি dl b কি করতে পারি? sin
90, ঠিক আছে, এখানে dl থাকবে, dl b sin 90 ইজ ইকুয়াল টু আমি কি পেয়ে যাব sin 90 ইকুয়াল টু 1, তাহলে i dl b, dl টাকে কেউ l ধরতে পারে, তখন ব্যাপারটা আলাদা, তখন কি হয়ে যাবে dl ইজ ইকুয়াল টু l ধরলে কি হয়ে যাবে b i l হলো, তাহলে কি হয়ে যাবে b i l, তাহলে l দৈর্ঘ্যের কোনো যদি হয় ওয়্যার হয়, তার উপরে যদি তার পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি বি ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে তার উপর প্রযুক্ত বল F ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে BIL, কারণ sin 90। তো প্রথমে নিচের দিকে পোর্শনটা একটু দেখা যাচ্ছিল না, তো আমি এটাকে রিপিট করে দিচ্ছি। এটা হলো কি I ওয়্যারটা আছে এই দিক বরাবর, পারপেন্ডিকুলার দিক বরাবর B এক্সিস্ট করছে, দেয়ারফর এখানে F ইজ ইকুয়াল টু কি হয়ে গেল I dl b sin 90 is equal to I dl b sin 90 equal to 1, অতএব যদি dl টাকে আমি ইন্টিগ্রেশন করে নিই, তোমরা জানো dx এর ইন্টিগ্রেশন করলে কি হয় x, সিমিলারলি dl এর ইন্টিগ্রেশন করলে কি পাবো হলো, যদি একক দৈর্ঘ্যের তার হয় তাহলে শুধু bi থাকবে, l is equal to 1 হয়ে যাবে। ওকে, তাহলে আমি দেখালাম কি যে একটা ওয়্যারের মধ্যে যে কারেন্ট যাচ্ছে, কারেন্ট গেলে তবেই বি এক্সিস্ট করবে, বি এক্সিস্ট করলে তবেই বি ফিল্ডটা ওই ওয়্যারের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেই ফোর্স এর ভ্যালুটা কি হবে BIL হয়ে বি ইজ পারপেন্ডিকুলার টু দা কারেন্ট ফ্লোয়িং ডিরেকশন। ওকে, তো এই টপিকসটা এতদূর পর্যন্ত থাকবে। এখানে তোমাদের কি বলে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী তুমি খুব এই ডিরেকশনটাকে করতে পারছো না কিরকম হয় তোমরা জানো, বাম হাতের এই ব্যাপারটাই থাকে। তো এখানে কি থাকে যে বি এই বরাবর থাকে, আইটা এই বরাবর থাকে, ঠিক আছে, আর এই বরাবর কি হয় ফোর্সটা অ্যাপ্লাই হয় কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর। তাহলে আমি কি বললাম এইটা হচ্ছে বি, এটা হচ্ছে দেখো এখানে কত ডিগ্রি কোণ আছে বি আর আই এর সঙ্গে 90 ডিগ্রি, হ্যাঁ এটাও এই সবগুলোই পরস্পর 90 ডিগ্রি থাকে, তাহলে ফোর্সটা এই ডিরেকশনে প্রযুক্ত হয়। তাহলে বুঝতে পারছো এটাকে যদি এ ভেক্টর বলি, এটাকে যদি বি ভেক্টর বলি, তাহলে এ বি যেই প্লেনে আছে ফোর্স তার সঙ্গে কি হবে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, তাই না? তাই এটা আমরা জানি এ ভেক্টর ইজ ইকুয়াল টু যদি আমি বলি বি ক্রস সি, তাহলে এটা কি মিন করে বি সি যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে এ ভেক্টর প্রযুক্ত হচ্ছে, তাই এফ এর ডিরেকশনটা কি হবে বি এবং ভি যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার বরাবর অ্যাকর্ডিং টু দ্য ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল যে ফোর্স অ্যাপ্লাই হবে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর। যাই হোক তোমরা এই টপিকটা ভালো করে নোট ডাউন করো, কারণ F ইজ ইকুয়াল টু BIL এই এক্সপ্রেশনটা আসে পরীক্ষায়, তো ওটাকে ভালোভাবে কমপ্লিট করো। তারপরে আমি নেক্সট ইস্যুতে আসছি, ভালো করে টুকে নাও সময়। এরপর তোমাদের দুটো ওয়্যার আছে, দুটো ওয়্যার তার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে যে আর প্যারালাল টু ইচ আদার, সেটা একই দিকে যেতে পারে বা বিপরীত দিকেও যেতে পারে। এখন আমি জানি কি বল, আমি জানি ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট গেলে সেখানে কি তৈরি হবে বি তৈরি, আমি মনে করছি এর ভিতর দিয়ে I1 কারেন্ট যাচ্ছে আর এর ভিতর দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, তাহলে I1 একটার ভিতর দিয়ে গেলে বি তৈরি হবে, সিমিলারলি I2 আর একটার ভিতর দিয়ে গেলে বি তৈরি হবে। তো এখানে দুটো ওয়্যারের প্যারালাল ওয়্যার যদি প্যারালাল হোক কিংবা পাশাপাশি দুটো ওয়্যার হোক, তাদের ভিতর দিয়ে যদি কারেন্ট যায় তাহলে তাদের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে, whether it is attraction or repulsion force সেটা আমি পরে বলছি, কিন্তু তাদের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে ডিউ টু দ্য ক্রিয়েটিভ ম্যাগনেটিক ফিল্ড, মানে ক্রিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড, যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে দুজনের দ্বারা তার জন্যই একটা ফোর্স অ্যাপ্লাই হবে। তো সেটার ভ্যালু আমাকে এবারে বের করতে হবে। তো সেটা ভ্যালু বের করার জন্য অ্যাট্রাকশন না রিপালশন সেটা আমি পরে তোমাদের বুঝাচ্ছি, ঠিক আছে, আগে ফোর্সটার ভ্যালু আমি বের করছি। আমি মনে করলাম কি করব, দেখো এটা হচ্ছে এই ওয়্যারটার ভিতরে I1 কারেন্ট যাচ্ছে, এই ওয়্যারটার ভিতরে I2 কারেন্ট যাচ্ছে, দেয়ার সেপারেটিং ডিসটেন্স বিটুইন देम ইজ r হয়েছে, তাহলে তাদের ভিতরে r ডিসটেন্স। আমি এবার প্রথম কি করছি এই I1 মানে এই ধরো এটা হচ্ছে আমি ধরলাম L1 ওয়্যার, এটাকে L2 ওয়্যার, L1 ওয়্যারের জন্য এখানে আমি কত বি ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে সেটা আমি বের করব। তো তুমি জানো, তা আমি
এটার জন্য আমি v1 দিলাম, দেওয়ার পর আমি v1 ইজ ইকুয়াল টু, আমি জানি তোমরা এটা করেছো, অ্যাকর্ডিং টু দ্য অ্যাম্পিয়ার সার্কিউটার ল 4 পাই, তাহলে কি হবে 2i1 বাই r। দেখ আমি কি বললাম, L1 ওয়্যারের জন্য L2 ওয়্যারের কাছে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটাকে আমি নাম দিলাম কি B1। B1 ইজ ইকুয়াল টু কি বললাম মিউ নট 4 পাই 4 পাই 2i1 বাই r। এবারে আমি জানি কি F ইজ ইকুয়াল টু BIL, যেটা আমি আগেই প্রুফ করেছি। আমি এলটা যদি ইউনিট লেন্থের জন্য হয় তাহলে কি হয়ে যাবে, এটা BI। এক্ষেত্রে আমি বলছি কি এই ওয়্যারের জন্য অর্থাৎ L1 ওয়্যারের জন্য L2 ওয়্যারের উপরে অ্যাট্রাকশন ফোর্স বিকেম কত হবে B1 ইনটু I2। দেখো L2 ওয়্যারের ভিতরে কি কারেন্ট যাচ্ছে, I2 কারেন্ট যাচ্ছে, তাহলে F ইজ ইকুয়াল টু কি হলো B1 ইনটু I2। তাহলে আমি আবার বলছি, আমি কি বের করছি L1 ওয়্যারের জন্য L2 ওয়্যারের উপরে অ্যাট্রাকশন ফোর্সটা। তাহলে আমি কি করলাম, যে প্রথমে কি করলাম L1 ওয়্যারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমি কি বের করলাম V1 = 4 বাই 2i1 বাই r। এরপর আমি অ্যাট্রাকশন ফোর্সের F কি বললাম BIL, যদি আমি ইউনিট লেন্থের জন্য নিই তাহলে কি হবে BI, এখানে সেটা কি হয়ে গেল B1 ইনটু L2 ওয়্যারের ভিতর কারেন্টটা কত হয়েছে I2। তাহলে এটা আমি V1 এর ভ্যালু বসিয়ে দিলাম, কি পাচ্ছি দেখো মিউ নট বাই 4 পাই 2i1 I2 বাই r, 2i1 I2 বাই r। দেখ কি পেলাম, তাহলে এইটা হলো কি L1 ওয়্যারের জন্য L2 ওয়্যারের উপরে টোটাল অ্যাট্রাকশন ফোর্স পার ইউনিট লেন্থ, একক দৈর্ঘ্যের উপরে প্রযুক্ত বলটা আমি কত পেলাম F B1 I2 মিউ নট বাই 4 পাই 2i1 I2 বাই r। পরিষ্কার বোঝা গেল? ঠিক আছে। তো এখানে তুমি 1 অ্যাম্পিয়ার যদি এই দুটোর ভিতর দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, মানে এটা 1 যদি হয় এবং ডিসটেন্স যদি 1 মিটার হয়, তাহলে তোমরা একটা ভ্যালু তোমাদের বইতে বের করা আছে, সেই ভ্যালুটা কত নিউটন পার মিটার হবে সেগুলো তোমরা বের করতে পারবে, সেটা আমি আর ডিসকাশনে যাচ্ছি না। এখন আমার যদি এই ভ্যালুটা সিরিয়াসে বের করতে হতো তাহলে এই ভ্যালুটা কত হতো বাবু, 2i1 I2 বাই কি হতো কি বললাম বোঝা গেল? যদি এটা সিজিএসএ হতো তাহলে এটা সিজিএস ইউনিট আর এটা হলো কি এসআই সিস্টেম। হলো? বোঝা গেল কি বললাম বাবু? এবার অ্যাট্রাকশন না রিপালশন হবে সেই কথা আমি বলি। দেখো এটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে গেলে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের বই দেখবে একদম প্রথমের দিকে একটা ছবি আছে, সেই ছবিটা কি রকম আছে বাবু? দেখো এইরকম একটা ছবি আছে, একটা ওয়্যার ধরো এইভাবে কারেন্ট যাচ্ছে I, এইভাবে কারেন্ট গেল, তাহলে আমি এখানে একটা এই ওয়্যারের ভিতরে কারেন্ট যাওয়ার জন্য এখানে একটা কি তৈরি হবে বাবু, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ঠিক আছে। অনুরূপভাবে ওই ওয়্যার দিয়ে তার নামছে, তাহলে এটাকে যদি এই ছবিটাকে আমি এখানে একটা ডিসকাশন, তাহলে এটার মধ্যে যদি কিরকম যাচ্ছে দেখো এই দিকে, আর এটার ভিতর দিয়ে ওই দিকে নিচের দিকে কারেন্ট যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো বাবু? তাহলে এইখানে ডান হাতের মুষ্টি নিয়ম অনুযায়ী করি, ধরো এই দিকে যদি কারেন্ট ফ্লো থাকে, এখানে এ থাকে, তাহলে আমার কি হবে বাবু, এইটা হচ্ছে তার কিসের ডিরেকশন, বড়রেখার ডিরেকশন। সিমিলারলি এটা নিচের দিকে কারেন্ট যাচ্ছে, মানে আমি যদি উল্টে দিই তাহলে কি হবে, এটার ডিরেকশন কি হবে, এই দিকে হবে। তাহলে এই চিত্রটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি, দেখো তাহলে কি হচ্ছে, মোটামুটি দুটো বড়রেখার ডিরেকশন কি হচ্ছে, প্যারালাল টু ইচ আদার, মানে একই অভিমুখে প্যারালাল টু ইচ আদার হচ্ছে। তাহলে বড়রেখাটাই অ্যাকচুয়ালি নির্দেশ করে কি, সেটা সাউথ পোল হবে না নর্থ পোল হবে, না অ্যাট্রাকশন করবে না রিপালশন করবে। তাহলে দেখো দুটো বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে, কিন্তু বড়রেখার ডিরেকশন একই দিকে আছে। তাহলে কি করবে, একে অপরকে কি করবে, অপোজ করবে, একে অপরকে কি করবে। বড়রেখার ডিরেকশন যখন প্যারালাল টু ইচ আদার মানে একই দিকে হচ্ছে, তাহলে কি তার সেম নেচারের পোল, দ্যাট ইন্ডিকেটেড কি দেয়ার সেম নেচার ইন ইদার সাউথ পোলের মতো আচরণ করবে আর নর্থ পোলের মতো আচরণ করবে। তাহলে তারা কি করবে, একে অপরকে রিপালশন করবে, মানে বিকর্ষণ করবে।
তো এইটা তোমাদের বইতে প্রথমের দিকে ছবি আছে। তাহলে আমি এখান থেকে কি সিদ্ধান্ত উপনীত হলাম যে দুটো প্যারালাল ওয়্যারের ভিতর দিয়ে যদি আমি বিপরীত দিকে কারেন্ট পাঠাই তাহলে তারা কি করবে তাহলে কি করা উচিত ছিল, অ্যাকচুয়ালি আকর্ষণ করা উচিত ছিল, কিন্তু আমি নিয়ম অনুযায়ী কি দেখতে পেলাম, তারা কি করবে, বিকর্ষণ করবে। সিমিলারলি একই দিকে কারেন্ট গেলে তারা কি করবে, অ্যাট্রাকশন করবে। তাহলে আমি সিদ্ধান্তে উপনীত হলাম যখন একই দিকে, যেমন এই দুটো ওয়্যার, এটাকে আমি বের করি, তাহলে এটা কি ফোর্স হবে, অ্যাট্রাকশন ফোর্স, আর এটা কি হবে, রিপালশন ফোর্স। ঠিক আছে, বোঝা গেল? তো এই ছবিটা প্রথমের দিকে আছে, যাই হোক সেটা নিয়ে আমি আর এতটা ডিসকাশনে আসছি। তাহলে একটা ওয়্যারের উপরে আমি পেয়ে গেলাম কি, একটা ওয়্যারের দুটো ওয়্যার যদি পাশাপাশি থাকে তাদের উপরে অ্যাট্রাকশন ফোর্স পেয়ে গেলাম। যদি তারা একই দিকে কারেন্ট যায় এবং তারা ওই একই পরিমাণ বলে রিপালস করবে, মানে বিকর্ষণ করবে, কখন, যখন তারা কি করবে, দুটি বিপরীত দিকে কারেন্ট যাবে দুটি ওয়্যারের মধ্যে। এবারে এই তারটা তো সবসময় যে সমান্তরাল থাকবে বা সবসময় যে একই নেচার থাকবে সেরকম তো কোনো কথা নেই। তো সেই জন্য এখানে আরেকটা তোমাদের টপিকস আছে বলতে, এবং সেটা খুব দরকার, সেটা হচ্ছে কি, যদি তারের নেচারটা এরকম হয়, মানে একটা রেক্টেঙ্গুলার শেপ যদি হয়, হ্যাঁ, একটা যদি রেক্টেঙ্গুলার শেপ হয় এবং এখানে যদি একটা বি ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করে, তাহলে আমি এখানে নাম দিচ্ছি তোমাদের সুবিধার্থে, দেখো পি কিউ আর এস। ঠিক আছে, তাহলে আমি বলছি কি, দেখো এর ভিতরে আই যাচ্ছে, মানে এর ভিতর দিয়েও সেই আইটাই রিটার্ন করে আসছে। বি ইজ পারপেন্ডিকুলার টু দা পি কিউ এন্ড আর এস ওয়্যার। হলো, কি বললাম বুঝে গেল? তাহলে অ্যাকর্ডিং টু দা রুল আমি জানি, ধরো আমি এই ডিসকাশনটাকে আসছি, দেখো এখানে বি ম্যাগনেটিক ফিল্ড আছে, তো এটা দেখো একই দিকে আছে, মানে একই রেখা বলো, তাহলে আর কিউ এবং এই যে ওয়্যারটার ভিতরে কোনো এফেক্ট করবে না। তাহলে এটা যে পারপেন্ডিকুলার আছে কোনটা বাবু, পি কিউ এবং আর এস ওয়্যার, পি কিউ এবং আর এস ওয়্যার, এই বি ম্যাগনেটিক ফিল্ড তার উপরে এফেক্ট করবে। তাহলে এখানে কত হবে, সেই একই নিয়ম পাবো, এ ফিজিক্যাল আমি কি পাবো, বি আই এল। ঠিক আছে, আমি যদি এটা এল এল ধরে নিই, তাহলে কি হবে, বি আই এল। এবারে দেখো এই ওয়্যারের যেদিকে কারেন্ট যাচ্ছে ওই ওয়্যারের কারেন্টটা কি ঠিক তার বিপরীত দিকে। তাহলে এই দুটো ফোর্স, মানে এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই হবে আর এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই হবে বি ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা, সেটা কি হবে, একে অপরের বিপরীতমুখী হবে। তাহলে এটা তো একটাই ওয়্যার বা একটাই বস্তু, তাহলে একটা ওয়্যারের উপরে দুটো ফোর্স, যদি সমান ফোর্স দুটি বিপরীত দিকে প্রযুক্ত হয়, তাহলে সেখানে কি তৈরি হবে, টর্কের সৃষ্টি হবে। তাহলে এর উপর কি হবে, এই রেক্ট্যাঙ্গুলার শেপের ওয়্যারের উপরে একটা টর্কের অ্যাপ্লাই হবে এবং এই টর্কের দ্বারা কি হবে, এই রেক্ট্যাঙ্গুলার ওয়্যারটা কি হবে, ঘুরতে থাকবে। এটাই হচ্ছে মূল মেকানিজম অফ দ্য গ্যালভানোমিটার। মেন থিওরি হচ্ছে গ্যালভানোমিটারের, যে এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে, এই যে বি ম্যাগনেট ফিল্ড এক্সিস্ট করছে, তো এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট কি থাকে, নর্থ পোল, আর এখানে কি থাকে, সাউথ পোল। বোঝা গেল বাবু? এটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট যে এই ম্যাগনেটিক ফিল্ডটাকে জেনারেট করছে, আর এই ওয়্যারটার ভিতর দিয়ে এক পাশে আই যাচ্ছে, ওপাশে আই নামছে, এটা কি করছে, এখানে আরেকটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এবার ফলে এর ফলে দুটো ওয়্যারের উপরে দুটি বিপরীত দিকে কারেন্ট যাওয়ার ফলে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই অ্যাপ্লাই হওয়ার ফলে এটা ঘুরতে থাকছে। এবারে আমার মূল লক্ষ্য কি, এই যে ঘুরছে এর উপর যে টর্ক অ্যাপ্লাই হচ্ছে, টর্কের মানটাকে আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো টর্কের এমনিতেই আমি টর্কের ভ্যালু যখন আমি বের করেছিলাম তোমাদের ক্লাস 11 এ, টর্ক যদি আমি তাকে সাইন দিই কিলো টাউ, টর্কের এইটাই ছিল। তাহলে যে কোনো একটা ফোর্স ইনটু এই ফোর্সের মধ্যে লম্ব দূরত্বের গুণ, তাই না? তাহলে এখানে যে কোনো একটা ফোর্স বলতে কি বোঝাচ্ছে বাবু, বি আই এল। এটাকে যদি আমি এল এক্স ধরে নিই আর এটাকে যদি বি ধরি, তাহলে এই বি আই এল এর জায়গায় ইনটু কি করব, আমি বি করব। তাহলে বি আই এল, এর বদলে আমি কি লিখছি, এ বি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এ ক্রস বি হবে না, বি এর সঙ্গে ক্রস হতো, কিন্তু বি আর এ পারপেন্ডিকুলার আছে বলে কত হবে, sin 90। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, দেখো বি আই এ ক্রস বি, মানে এর সাথে সেই টোটালটা কি হবে, বি আই এ। কি বললাম ভালো করে বুঝো, টর্ক মানে কি, তাহলে আমি বললাম যে দুটি সমান বিপরীতমুখী বল যখন একই বস্তুর উপরে প্রযুক্ত হচ্ছে তখন তার উপর টর্কের সৃষ্টি করে। তো 11 এর ফর্মুলা থেকে আমি টর্কের ভ্যালুটা কি করে বের করব,
যে টর্ক মানে যে কোনো একটা প্রযুক্ত বল, মানে দুটো একই বল তো, এক সমান বল, তাহলে প্রযুক্ত বল ইনটু বলের মধ্যে লম্ব দূরত্ব মানে কি এই লেন্থটাকে আমি কি ধরে নিয়েছি বলবো বি, আর এটাকে এল ধরেছি, এটাকে আমি কি ধরে নিয়েছি এ, তাই এল এর জায়গায় এ এলো, এটা বি এলো, তাহলে এল ইনটু বি দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে কি ওটা ক্ষেত্রফল বা বি এল। এখানে যদি তোমার এন নাম্বার অফ টার্মস থাকে তাহলে এখানে কি হয়ে যাবে বাবু, এন আই বি এ। এই বিটা কি ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এই টর্কের মানটা, তাহলে কোনো রেক্ট্যাঙ্গুলার ওয়্যার যদি একটা পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি বি ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করে এরকম একটা রিজিয়নের মধ্যে রাখা হয়, তাহলে তার উপরে একটা টর্ক প্রযুক্ত হবে, সেই টর্কের মানটা কি হবে, টাউ ইজিক্যাল টু এন আই বি এ। বোঝা গেল? এইটাই হচ্ছে গ্যালভানোমিটারের মূল প্রিন্সিপাল। গ্যালভানোমিটার পড়ার সময় আমি এটা ডিসকাস করব না। দেখো এখানে একটা এই যে বি ম্যাগনেটিক ফিল্ডটা এক্সিস্ট করছে, এটা কে তৈরি করেছে, নর্থ পোল আর সাউথ পোল, ঠিক আছে, যেখানে পার্মানেন্ট ম্যাগনেট রাখা ছিল, আর এর ভিতর দিয়ে কারেন্ট আই যাচ্ছে, এটা আই রোটেট হয়ে এখানে চলে আসছে, এর ফলে কি হচ্ছে, এখানে একটা বি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, দে আর অপোজিট টু ইচ আদার, দেয়ারফর দেয়ার উইল বি এ টর্ক। এই টর্ক তাকে কি করছে, রোটেট করাচ্ছে। ওকে, তো এই মোটামুটি তোমাদের ব্যাপারটা বোঝাতে পারলাম আশা করি। এবারে তোমাদের ওই একটা রেক্ট্যাঙ্গুলার শেপেড ওয়্যারের উপরে একটা পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকা ম্যাগনেটিক ফিল্ড যখন টর্ক প্রযুক্ত করছে, সেই প্রিন্সিপাল দিয়ে আমি গ্যালভানোমিটারকে বোঝাচ্ছি। তো গ্যালভানোমিটারে তো তোমাদের বইতে দেখবে চলকুণ্ডলী গ্যালভানোমিটারের ডিসকাশন করা আছে, এবং দেওয়া আছে যে দুটো সাসপেন্ডেড একটা আছে, মানে দুটো টাইপের গ্যালভানোমিটার আছে। এইটা একটু থিওরি পোরশন, তোমাদের পড়তে একটু অসুবিধা হবে এবং ভালো লাগবে না, যারা প্রবলেম করতে ভালোবাসো যেসব স্টুডেন্টরা, তো এটাকে পড়ে নিতে হবে এবং খুব ইজি জিনিস। দেখো আমি কয়েকটা কথা বলছি, তো পুরো যেটা আছে সেটাকে ফলো না করলেও চলবে। তো এখানে যে মূল জায়গাটা হচ্ছে, দেখো আমি জানলাম কি একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট গেলে সেখানে কি তৈরি হবে, বি ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করবে। ধরো আমি এটাকে একটা কুণ্ডলী আকারে আমি বলছি, হ্যাঁ, তাহলে এখানে একটা বি ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করলো। ধরো এখানে এইরকম কি করা আছে, আমি খুব সহজভাবে বোঝাচ্ছি, 0 1 2 3 এরকম দেওয়া আছে। এবার বি ম্যাগনেটিক ফিল্ড যদি এখানে তৈরি হয়, যখন একটা কাঁটা থাকে, এখানে যদি একটা কোনো লোহা বা আলো থেকে কোনো মানে চুম্বকীয় পদার্থ রাখা হয়, তাহলে কি করবে, অ্যাট্রাকশন ফিল্ড তৈরি হবে, এর ফলে কি হবে, কাঁটাটা ঘুরতে থাকবে। এটা খুব সহজভাবে উদাহরণে বোঝানো, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি গ্যালভানোমিটারে কি হয়, যে তড়িৎ দিলে সেখানে একটা বি ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করে, তৈরি হয়, সেই বি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার ফলে আকর্ষণ অনুভব হয় এবং কাঁটা কিন্তু মুভ হয়। এইটা মোটামুটি তোমাদের একটা ধারণা থাকা প্রয়োজন, ঠিক আছে। তো সেটা এখানে একটু আলাদাভাবে তোমাদের ডিসকাস করতে হবে, যে থিওরি পোরশন যেহেতু আছে, একটু মোটামুটি ভালো করে না পড়লেই নয়। তাহলে মোটামুটি চলকুণ্ডলী গ্যালভানোমিটার কি, গ্যালভানোমিটারটা হচ্ছে অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ, অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট মেজারিং অ্যান্ড অবজার্ভিং ডিভাইস। তাহলে গ্যালভানোমিটার ইজ আ ইলেকট্রিক current measuring and observing device which indicates sometimes current or sometimes volt. When it uses as a current measuring device, it is called ammeter, and when it is used as a voltage measuring device, it is called voltmeter. তো এটা মোটামুটি, তাহলে অ্যাকচুয়ালি আমি কি বললাম এই কথা বলার মাধ্যমে, এটাই বললাম যে ammeter voltmeter is nothing else, its hardware actually is the hardware of the galvanometer. তাহলে অ্যাকচুয়ালি অ্যামিটার এবং ভোল্টমিটার দুজনেই হচ্ছে গ্যালভানোমিটার থেকে তৈরি সৃষ্টি হওয়া একটা যন্ত্র, তাই তো। তো সেটাকে তোমরা মোটামুটি আশা করি পড়বে। এখানে কয়েকটা ডিসকাশন আছে, সেটা আমি পরে করছি। আগে চলকুণ্ডলী গ্যালভানোমিটারের হার্ডওয়্যার সিস্টেমটাকে আমি তোমাকে মোটামুটি বলে দিই। দেখো চলকুণ্ডলী গ্যালভানোমিটারের হার্ডওয়্যার সিস্টেমকে তোমাকে অতটা ইয়ে করে পড়বার দরকার নেই। আমি যেটা বললাম যে কারেন্ট গেলে একটা বি ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করবে, ওই বি ম্যাগনেটিক ফিল্ডের আকর্ষণ বল অনুভব করে কাঁটা মুভ করবে, এটা একটু জেনে রাখবে। এবারে তোমাদের বইতে আছে দেখবে যে প্রলম্বিত কুণ্ডলী গ্যালভানোমিটার, ঠিক আছে, আর কি আছে, টেবিল গ্যালভানোমিটার। প্রলম্বিত কুণ্ডলী গ্যালভানোমিটারকে তোমাদের বলা হয় সাসপেন্ডেড কয়েল গ্যালভানোমিটার, বলো, আর টেবিল গ্যালভানোমিটার মতো আচরণ করছে। তো এখানে দুটো জিনিস আলাদাভাবে তোমাদের একটু ছবি এঁকে বুঝিয়ে দিই।
যে প্রলম্বিত যেটা সাসপেন্ডেড বলা হচ্ছে সেখানে কি হচ্ছে দেখো, একটু না বোঝালে নয় বলে তোমাদেরকে বোঝাচ্ছি, সেই একই জিনিস দেখো, একই ছবি বোঝাচ্ছি আমি। এটা নর্থ পোল, এটা সাউথ পোল। এখানে একটা কুণ্ডলী রাখা আছে, কয়েল বা কুণ্ডলী রাখা আছে। এখানে এর সঙ্গে একটা মিরার এম যোগ করা আছে, হ্যাঁ, তার সঙ্গে এখানে একটা কি না ফসফরাস ব্রোঞ্জ দিয়ে প্রলম্বিত একটি কয়েলের মাধ্যমে এটাকেও কানেকশন করা আছে। এবারে এইখান থেকে যখন কারেন্ট যাচ্ছে, কারেন্ট হয়ে আবার এইদিকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে। এবার দেখো এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকার জন্য এখানে একটা বি ম্যাগনেটিক ফিল্ড অলরেডি এক্সিস্ট করছিল, এর নাম আমি কি দিলাম B1, আর এর ভিতরে কারেন্ট থাকার জন্য এর কি দিলাম B2। এবারে আমি বলে দিয়েছি দে আর অপোজিট টু ইচ আদার, এর ফলে কি হবে, এটা ঘুরবে, এটা ঘুরলে এখানে একটা ডিফ্লেকশন হবে, এখানে ডিফ্লেকশন, এখানে মিরার থাকার জন্য এখানে আমি কি পাবো, একটা রিডিং পাবো। কি বললাম বোঝা গেল, এটা হচ্ছে কি সাসপেন্ডেড কয়েল গ্যালভানোমিটার। ঠিক আছে, তাহলে এই মোটামুটি ছবি জানলে হবে। তাহলে আমি আবার বলছি দেখো, এটা একটা কয়েল, এর ভিতরে কারেন্ট আছে, কারেন্ট গিয়ে এই পাশ দিয়ে আবার কারেন্ট চলে যাচ্ছে। এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট এক্সিস্ট করছিল নর্থ পোল সাউথ পোল, যেখানে একটা B1 আছে, এর একটা বি তৈরি, দে আর অপোজিট টু ইচ আদার, এর ফলে এটা কি হবে, ঘুরবে, ঘুরলে এখানে আমি যে মিরার আছে এখানে একটা রিডিং পাবো। রিডিং এর ব্যাপারটা আমি পরে আসছি, দুটোকে আগে বলে দিই। আচ্ছা, টেবিল গ্যালভানোমিটারের ক্ষেত্রে সেই একই জিনিস আমি যে ছবিটা এঁকেছিলাম তাকে ছোট্ট করে একটু এঁকে দিচ্ছি, যদিও তোমাদের এগুলো একটা এখানে রিডিং নেওয়ার জন্য ব্যবস্থা করা আছে। এইখানে কি করা আছে, এখানে একটা সেই এখানে ঝুলছে, এখানে একটা যে কয়েল থাকে আছে। এবারে এই পাশ দিয়ে কারেন্ট যাচ্ছে, সাপোজ এই পাশ দিয়ে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, আর এইখানে কি হচ্ছে, এইখানে একটা কাঁটা আছে, এই কাঁটাটা কি করছে, এইভাবে এটা কাঁটা, তাহলে কারেন্ট এই পাশে গেল, খালি সহজ করে ভাবো, সরি, তাহলে কারেন্ট ডিরেকশন কি বেরিয়ে এদিক দিয়ে আসছে, মানে এইখান দিয়ে বেরিয়ে যাবে, হলো। তাহলে এখানে বি একটা ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে, এবারে এর ফলে এ কি করবে, ঘুরবে। তবে মনে রাখবে এই সাসপেন্ডেড কয়েল গ্যালভানোমিটারটা মানে প্রলম্বিত যেটা বলা হচ্ছে, প্রলম্বিত চলকুণ্ডলী গ্যালভানোমিটার, সেটা কিন্তু মোর সেনসিটিভ দেন দিস ওয়ান টেবিল গ্যালভানোমিটার। এবং এখানে আপাতত দেখো 10⁻⁹ অ্যাম্পিয়ারকেও আমি মোটামুটি অ্যাকুরেটলি মেজার করতে পারি। 10⁻⁹ অ্যাম্পিয়ার মানে 1 ন্যানো অ্যাম্পিয়ারকেও আমি মোটামুটি অ্যাকুরেটলি মেজার করতে পারি। এখানে অতটা সেনসিটিভ নয়, কিন্তু এর হার্ডওয়্যার ভার্সনটা অনেক বেশি স্ট্রেংথ, অনেক বেশি শক্ত দেন দিস ওয়ান। কি বললাম বুঝা গেল? তাহলে এটা কি বললাম, এটা হলো কার ছবি, প্রলম্বিত চলকুণ্ডলী গ্যালভানোমিটার, আর এটা হলো টেবিল গ্যালভানোমিটার। কি বললাম বুঝা গেল? মোটামুটি এটুকু জানলেই তোমার কাজ হবে। এবারে আমি রিডিং নেওয়ার ব্যাপারটাই চলে আসি। রিডিং নেওয়ার ব্যাপারটা কি হয় দেখো, সেটাই আমার এখানে ডিসকাশনের বিষয়। সেখানে কি হয়, আমি ধরো এখানে সব গ্যালভানোমিটার মোটামুটি একই লজিক। আমি এখানে একটা আলোর সোর্স রেখেছি, এখান থেকে আলো পড়ছে, ঠিক আছে, আর এইখানে আমার স্ক্রিনটা মোটামুটি রাখা। তাহলে এইটা ডিসটেন্স থেকে ক্যাপিটাল, তাহলে ডি, তাহলে তুমি জানো এই আলো যদি এখানে যা কোনো নেবে তাই কোনো, তাহলে এখানে এসে পড়ার পথে। এবারে আমি কি করলাম, এই যেহেতু এটা কি বলছি কুণ্ডলী, এটা রোটেট করছে, তাহলে এই রোটেশনের আমি এটাকে আমি কি করলাম, থিটা কোণে ঘুরিয়ে দিলাম, মানে এটা থিটা। তাহলে আমরা জানি প্রতিফলক যদি থিটা কোণে ঘোরে, তাহলে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে বাবু, 2 থিটা কোণে। এই বোঝা যাচ্ছে একদম তোমাদের ক্লাস 6 7 এ বোঝানো হয়েছিল। যদি প্রতিফলককে আমি থিটা ডিগ্রি করে ঘুরিয়ে দিই, তাহলে প্রতিফলিত রশ্মির ডিসপ্লেসমেন্টটা কতটা সরবে, তাহলে 2 থিটা। আমি বললাম এই 2 থিটাটা স্ক্রিনে কত ডিসটেন্সকে মেজার করছে, স্মল ডি, আর এটাকে আমি বললাম কি, ক্যাপিটাল ডি। তাহলে আমি বলতে পারি দেখো 2 থিটা ইজ ইকুয়াল টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি। মানে আমি কি ধরে নিচ্ছি কন্ডিশনটা দেখো, ক্যাপিটাল ডি ইজ মাচ গ্রেটার দেন স্মল ডি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে, মানে অ্যাকচুয়ালি tan থিটা, থিটা খুব ক্ষুদ্র হলে tan থিটা ইকুয়াল টু থিটা, সেই হিসাবে আমি করেছি লম্ব বাই ভূমি। তাহলে d বাই 2d, দেখো থিটা ইজ ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম। এই কন্ডিশনটাই তোমাকে মনে রাখতে হবে, যদি স্মল d ইজ মাচ লেস দেন ক্যাপিটাল D হয়, বা ক্যাপিটাল D ইজ মাচ গ্রেটার দেন স্মল d হয়, therefore এটাকে আমি লিখতে পারি 2 থিটা ইজ ইকুয়াল টু স্মল d বাই ক্যাপিটাল D। এক্ষেত্রে আমি বললাম কি, এটা দেখো এইটাকে ডটেড লাইন করে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটাকে ডটেড লাইন করে দিচ্ছি, মানে এইটা কি ছিল, এইখান থেকে এটা অ্যাকচুয়ালি প্রতিফলিত রশ্মি ছিল,
এরপরে কুণ্ডলী প্রত্যেকটা ক্ষেত্রে কুণ্ডলী ঘুরছে, তাই না বাবু? সে টেবিল গ্যালভানোমিটারের ক্ষেত্রে কুণ্ডলী ঘুরছে বলে যাচ্ছে, আবার কি বলে প্রলম্বিত চল কুণ্ডলী গ্যালভানোমিটারের ক্ষেত্রেও কুণ্ডলী ঘুরছে। কুণ্ডলীটা মনে করলাম থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। এর ফলে কি হবে, লাইটের সোর্সটা এখান থেকে এখানে চলে আসবে, আবার থিটা ডিগ্রি কোণে যদি প্রতিফলক ঘোরে তাহলে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরবে। অতএব সেই 2 থিটা কোণ ঘোরার জন্য ধরলাম যে স্ক্রিনের কত ডিসপ্লেসমেন্ট হয়েছে, d। তাহলে d 2 থিটা d বাই স্মল d বাই ক্যাপিটাল D। আমি কন্ডিশন কি ধরছি, where capital D is much greater than 2d d, therefore 2 theta is small, therefore tan theta becomes 2 theta মানে theta। অতএব 2 theta is equal to small d by capital D, অতএব theta is equal to small d by capital D। হলো? তাহলে এইটা আমি পেয়ে গেলাম প্রত্যেকে যে কোনো মানে গ্যালভানোমিটারের ক্ষেত্রে যে আমি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে আমি ভ্যালুটাকে এরকম ভাবে দেখতে পাবো। হয়েছে? তো যাই হোক, এবারে আমি চলে আসছি টেবিল গ্যালভানোমিটার বা যে কোনো গ্যালভানোমিটারের টরসিওনাল অসিলেশন যেটা হচ্ছে, মানে এই কুণ্ডলী ঘুরছে মানে কি, দেখো কুণ্ডলী তো যে একটা দড়ির সাহায্যে ঝুলিয়ে রাখা আছে বা একটা দড়ি দিয়ে বাঁধা আছে, অতএব সে যখন ঘুরতে যাবে মানে কার দ্বারা, এই বাই দ্য অ্যাপ্লাইং ফোর্স অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, তখন কি হবে, সেই যে সুতোর দ্বারা বাঁধা আছে বা যে সুতোর দ্বারা ঝোলানো আছে, তোমাদের বইতে দেওয়া আছে ফসফরাস ব্রোঞ্জের প্রলেপ দেওয়া সুতো, যথেষ্ট মানে ওটাকে অ্যাকচুয়ালি টরসিওনাল কাপলটাকে যাতে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, তাই ওইরকম একটা সুতো আমি ব্যবহার করি। যাই হোক, যে কোনো সুতোয় যখন কোনো একটা ভারী বস্তুকে ঝুলিয়ে রেখেছি, সে যখন আমি ঘোরাতে চাইবো তখন তার উপরে একটা প্রতিক্রিয়া বল চাইবে, যে তাকে সবসময় সাম্যাবস্থায় রাখার চেষ্টা করবে। আমি মনে করছি দেখো এখানে যে ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা যে কাপলটা ওর উপর প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে টাও, আর এখানে যে প্রতিক্রিয়া বলটা ওই মানে যে সুতোর সাহায্যে ঝোলানো এটা সেটা হচ্ছে টাও প্রাইম, সেটা আমি বলে দিলাম। তার অ্যাকচুয়ালি থিটা ডিগ্রি অ্যাঙ্গেল আমি যত দেখো, যত কোনো একটা সামনে থাকা বস্তুকে যত ডিগ্রিতে আমি স্মরণ করাবো, অত অটোমেটিক তার উপর যে প্রতিক্রিয়া বলটা তত বাড়বে, তাই না? অল্প ডিগ্রি কোণে যদি আমি ঘুরাই, তুমি এমনি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ভাবো যে আমি অল্প কোণে ছেড়ে দিলাম, তাহলে সে অল্পটা দূরতে থাকবে, আবার যদি বেশি করে দিই তাহলে বেশি দূরতে থাকবে। অতএব আমি এখানে পেয়ে গেছিলাম কি বাবু, BINA। কি পেয়েছিলাম, যে এই বি ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা তার উপর প্রযুক্ত টর্ক ছিল কি BINA ইজিক্যাল টু আমি কি বললাম, যদি তার টরসিওনাল মানে কনস্ট্যান্ট ইনটু থিটা মানে কৌণিক সরণ, BINA ইজিক্যাল টু c থিটা। তো c সেটাকে তোমাকে বইতে তোমাকে ভালো করে ডিসকাস করা আছে, যে একক বিক্ষেপ কোণের জন্য প্রত্যানয়ের টর্ক। ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি কি টরসিওনাল কনস্ট্যান্ট, এটা মোটামুটি c ইনটু থিটা। তাহলে এটা আমার ছিল, এটা আমি জানতাম, এটা আমি থিটা ডিগ্রি কোণে ঘোরাচ্ছি বলে এই সিস্টেমটা কুণ্ডলী তার উপর প্রতিক্রিয়া বল সঙ্গে বাধা দিচ্ছে। অতএব সেটা সাম্যাবস্থায় থাকবে কখন, যখন দুটো ফোর্স কি হয়ে যাবে, একই হয়ে যাবে, দুটো টর্ক মানে টর্ক জনিত কৃতকার্যটা কি সমান হয়ে যাবে। তাহলে BINA ইজিক্যাল টু c থিটা। তাহলে আমি বলতে পারি এখান থেকে I ইজিক্যাল টু কি হয়ে যাবে বাবু, দেখো I ইজিক্যাল টু কি হবে, c বাই BNA ইনটু কি হবে থিটা। অর্থাৎ I ইজিক্যাল টু কি পেলাম, c বাই BNA ইনটু থিটা, যেখানে c হলো কি একক বিক্ষেপ হওয়ার জন্য প্রয়োজনীয় প্রত্যানয়ন টর্ক, যাকে ধ্রুবক বলা হচ্ছে। হলো? এবার থিটার মানটা তুমি বসিয়ে দাও, c ইজিক্যাল টু কি হবে BNA, থিটা ইজিক্যাল টু কি ছিল স্মল d বাই 2d, therefore কি হলো 2BNA d ইনটু স্মল। তাহলে I ইজিক্যাল টু কি পেলাম, c ইনটু d বাই 2BNAD। হয়েছে? তাহলে এইটাই তোমরা একটু ভালো করে দেখবে। তো এই এক্সপ্রেশনটাকে তোমাকে ভালো করে দেখতেও হবে, না হলে তুমি পারবে না কিছু বুঝতে। তো এটা একটু মানে থিওরি বেস জিনিস, তো তোমাদের একটু করতে একটু খারাপ লাগবে, তো আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি, আশা করি তুমি বুঝতে পারবে। অ্যাকচুয়ালি এটা যখন ঘুরছিল না তখন আলো বসে এখানে পড়ছিল, যখন ঘুরলো তখন টোটাল সিস্টেমটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো, অর্থাৎ প্রতিফলক তলটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো, অর্থাৎ প্রতিফলক তল থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলে প্রতিফলক রশ্মিটা
2 থিটা অ্যাঙ্গেলে ঘুরেছে তোমরা জানো, সেটা অ্যাকচুয়ালি স্ক্রিনে কত ডিগ্রি সরানো, কত মিলিমিটার থাকবে, এটা সরানো না ডিগ্রি। অতএব 2 থিটা ইজ ইকুয়াল টু ডি বাই টি, কি কন্ডিশনে, যখন ক্যাপিটাল ডি মাস গ্রেটার দ্যান স্মল ডি হলো। এবারে এটা ঘুরবার জন্য একটা টরসিয়নাল কাপল সৃষ্টি হয়, সেটাকে আমি সি থিটা ধরলাম। এবারে এ সাম্যাবস্থায় কি হয়, ডি আই এন এ ইজ ইকুয়াল টু সি থিটা, সেখান থেকে আই এর ভ্যালুটা আমি বের করেছি। অতএব আই ইজ ইকুয়াল টু আমি কি পেলাম, সি বাই 2 ডি এন এ ডি ইনটু, বুঝে গেল? এবারে সুবেদিতার শর্ত আমি আসবো, আগে এই জিনিসটাকে ভালো করে তুমি টুকে নাও। এবারে গ্যালভানোমিটারের সুবেদিতার ব্যাপারটা আসছি। দেখো সুবেদিতার ব্যাপারটা কিরকম এককে হয়, মানে সুবেদি কখন বলবো, যখন অল্প কারেন্ট দিলেও আমি ডিফ্লেকশনটা বুঝতে পারবো। অর্থাৎ এর এককটা কি হয় বাবু, দেখো অ্যাম্পিয়ার পার মিলিমিটার, এইটা অ্যাম্পিয়ার পার মিলিমিটার এইরকম এককে হয়। অর্থাৎ 1 অ্যাম্পিয়ার কারেন্ট দিলেও আমি ডিফ্লেকশনে যদি মিলিমিটার রেঞ্জে পাই, সেটা আমি দেখতে, এখানে দেখা যাচ্ছে কি পাবো, আমি বলেছিলাম যে সাসপেন্ডেড কয়েল গ্যালভানোমিটারের ক্ষেত্রে 10 টু দি পাওয়ার -9 অ্যাম্পিয়ার কারেন্ট দিলেও আমি একটা ডিফ্লেকশন মিলিমিটারে পেতে পারি। তো যাই হোক, সেটা তোমরা এটা এই যে এই জিনিসটা কার ক্ষেত্রে, প্রলম্বিত কুণ্ডলী গ্যালভানোমিটারের ক্ষেত্রে। আর এখানে যে 10 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 10 মিলি অ্যাম্পিয়ার মতো আমি রেঞ্জে ডিফ্লেকশন পাবো পার মিলিমিটার, কিসের ক্ষেত্রে, টেবিল গ্যালভানোমিটার। তাহলে এটা কি হলো, প্রলম্বিত কুণ্ডলী গ্যালভানোমিটার, আর এটা টেবিল গ্যালভানোমিটার। তাহলে দেখো হুইচ ইজ মোর সেন্সিটিভ, না সাসপেন্ডেড কয়েল গ্যালভানোমিটার ইজ মোর সেন্সিটিভ, কারণ এখানে ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট দিলেও আমি এখানে ডিফ্লেকশন পাচ্ছি। বুঝে গেল বাবু? আচ্ছা, তো এটাকে তোমরা আশা করি ভালোভাবে কভার করবে। তবে ডিসকাশনের ব্যাপারটা আমি সুবিধার কথাটাই বলে দিই। যখন আমি বললাম থিটা ইজ আই ইজ ইকুয়াল টু কি পেলাম, আগে ডিসকাশনে আমি আই ইজ ইকুয়াল টু বললাম কি পাবো, সি বাই ডি এন এ ইনটু কি, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি দেখো আই বাই থিটা ইজ ইকুয়াল টু কি হলো, সি বাই ডি এন এ। এটাকে উল্টে দাও, ইট ইমপ্লাইজ দ্যাট থিটা বাই আই ইজ ইকুয়াল টু কি হবে, ডি এন এ বাই সি। অর্থাৎ দেখতে পাচ্ছ এর ভ্যালুটা যত বাড়বে, অর্থাৎ এর ভ্যালুটা কখন, একটা ফ্র্যাকশন এর ভ্যালু কখন বাড়বে, যখন হরের মান কমবে, লবের মান বাড়বে। অর্থাৎ অল্প কারেন্ট দিলেও আমি থিটাটা যদি বেশি ডিফ্লেক্টেড হয় দেখি, তাহলে কি বলবো, এর সুবিধা তত বেশি। অর্থাৎ এর মানটা যত বাড়বে, এর মান বাড়লে কি হবে, এর মান বাড়াতে হবে, ঠিক আছে? অতএব তখনই হবে এটা বেশি সুবিধা। এখানে একটা সীমাবদ্ধতা আছে, তোমরা সেটা পড়বে। ওভারলোডের ক্ষেত্রে গন্ডগোল হতে পারে একটু, সেগুলো তোমরা একটু পড়ে নিবে, হলো? তাহলে আমি কি বললাম, এই টার্মের ক্ষেত্রে অসুবিধার ক্ষেত্রে মনে রাখবে। আর এটা কি বললাম, চলকুণ্ডলী গ্যালভানোমিটার, সাসপেন্ডেড কয়েল গ্যালভানোমিটারের ক্ষেত্রে এটা সেন্সিটিভিটি আপাতত 10 টু দি -9 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট, মানে ন্যানো অ্যাম্পিয়ার কারেন্ট রেঞ্জকে আমি সেন্সিটিভ করতে পারি, বুঝতে পারি। এখানে মাইক্রো অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ারে আমি কি করতে পারি, টেবিল গ্যালভানোমিটারের ক্ষেত্রে সেন্সিটিভিটি দেখতে পারি। আর সেন্সিটিভিটি এক্সপ্রেশনটা কি বললাম, আই বাই থিটা। তাহলে থিটা বাই আই তে করলাম, অল্প কারেন্ট দিলেও আমি যদি ম্যাক্সিমাম থিটা ডিফ্লেকশন পাই, তাহলে আমি বলতে পারবো কি এটা হচ্ছে মোর সেন্সিটিভ। তো মোটামুটি সেন্সিটিভিটির কথাটা বললাম। এবারে আমি চলে আসছি কি ডিসকাশনে বাবু, যে অ্যাকচুয়ালি তোমাদের এই চ্যাপ্টারের সবথেকে মানে ইন্টারেস্টিং যে টপিকটা, যে কিভাবে আমি পড়ানোর সময় বলেছি অনেকবার, কি বলেছি, অ্যাকচুয়ালি অ্যামিটার কি বাবু, না অ্যামিটার গ্যালভানোমিটার থেকে তৈরি হয়েছে, অনুরূপভাবে ভোল্টমিটার থেকে তৈরি হয়েছে, না সেটাও গ্যালভানোমিটার থেকে তৈরি হয়েছে। তো তাহলে এটা কিভাবে হচ্ছে, তো এটা গ্যালভানোমিটার ডিসকাশনটা আমি শেষ করে দিয়েছি। দেখো ব্যাপারটা কি, গ্যালভানোমিটারে তো বলেছি কারেন্ট দিলে ওখানে বি ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে, বি ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করার ফলে আকর্ষণের জন্য মুভ করছে সবটাই। তো সেখানে ব্যাপারটা কি হলো, আমরা একটু যদি নজর দিয়ে আমাদের পূর্ব পাঠের পুনরালোচনার দিকে আমি লক্ষ্য রাখি, তাহলে আমি কি